এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের জানিয়েছেন জয়শঙ্কর। নিজের নকশায় মধ্যপ্রাচ্যকে সাজাতে চাইছে ইসরায়েল। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ায় বড় ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়ায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি ইরানের আহ্বান। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাম্বোয়েস বায়োরো। সামরিক ঘাঁটি টিকিয়ে রাখতে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগে জানিয়েছেন জয়শঙ্কর। বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হচ্ছে তা ভারতের জন্য উদ্বেগের একটি বিষয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আজ শুক্রবার লোকসভায় প্রশ্ন উত্তরে বলেছেন, ঢাকা সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নিবে বলে আশা করেছে নয়াদিল্লি। প্রশ্নোত্তরে জয়শঙ্কর বলেন, ভারত আশা করে যে বাংলাদেশের নতুন সরকার ভারতের জন্য উভয়ের জন্য লাভজনক একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে। নিজের নকশায় মধ্যপ্রাচ্যকে সাজাতে চাইছে ইসরায়েল। সিরিয়ায় বাশার আল আসাদের নাটকীয় পতনের পরপরই দেশটিতে ব্যাপক হামলা শুরু করেছে প্রতিবেশী ইসরায়েল। এই হামলার সঙ্গে নিজেদের সুরক্ষা জড়িত বলে দাবি করেছে তারা। তবে সিরিয়ায় ইসরায়েলের হামলার ঘটনা নতুন নয়। বলতে গেলে 2013 সালের জানুয়ারি থেকে দেশটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 2013 সালের জানুয়ারি মাসে ইসরায়েলের ওই হামলা ছিল সিরিয়ার সামরিক বাহিনীর অস্ত্রের বছরের উপর। তাতে 2 জন নিহত হন। তারপর দেশটিতে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হামলার পিছনে একটি অজুহাত দেখিয়ে আসছে ইসরায়েল। সেটি হলো সিরিয়া, ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। গত রোববার বাশার আল আসাদের পতনের পর কয়েকদিনে সিরিয়া জুড়ে 5 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময় তারা সিরিয়া ইসরায়েল সীমান্তে গোলান মালভূমির বাফার জোন বা নিরস্ত্রীকরণ অঞ্চলে দখল নিয়েছে। ইসরায়েলের ভাষ্য, 1974 সালে যে চুক্তির ভিত্তিতে এই বাফার জোন গড়ে তোলা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। এখানে তারা এখন সুরক্ষিত প্রতিরক্ষা অঞ্চল সৃষ্টি করতে চায়। বাশারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল-শাম (ATS)। এতে তাদের সময় লেগেছে মাত্র 12 দিন। এই অল্প সময়ে বাশারের ক্ষমতা হারানোর কৃতিত্ব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েলের হামলার কারণে হামাস, হিজবুল্লাহ ও ইরান দুর্বল হয়েছে। বাশারের পতনের পিছনে এর সরাসরি প্রভাব রয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার 13 ডিসেম্বর সকালের দিকে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে দৃষ্টান্ত দেখিয়ে পশ্চিমা সহায়তার তাগিদ দিয়েছেন। এই হামলাকে অন্যতম বৃহত্তর হামলা বলেও দাবি করেছেন তিনি। ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওড়িশার কৃষ্ণ সাগর বন্দরে ও ইউক্রেনের পশ্চিম অঞ্চলীয় অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এবছর জ্বালানি স্থাপনার উপর রাশিয়ার 12তম বড় হামলা এটি। বছর জুড়ে হামলার ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা লাখ লাখ নাগরিকের বিদ্যুৎ সুবিধা ব্যাহত হয়েছে। ইউক্রেনের তাপমাত্রা বর্তমানে -6 ডিগ্রি সেলসিয়ামের কাছাকাছি। এমন পরিস্থিতিতে এ ধরনের হামলা কিয়েভের উপর চাপ বাড়াচ্ছে। মার্কিন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ দ্রুত সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পরের মাসে হোয়াইট হাউসে ফিরবেন। ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, এটি পুতিনের শান্তি পরিকল্পনা, সবকিছু ধ্বংস করার জন্য। লাখ লাখ মানুষকে আতঙ্কিত করে এভাবেই তিনি আলোচনা চান। বৈশ্বিক শক্তিশালী প্রতিক্রিয়া প্রয়োজন। সিরিয়ায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি ইরানের আহ্বান। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং সিরিয়ায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সাইয়েদ আব্বাস আরাকোচি বৃহস্পতিবার 12 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়ে এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার প্রায় সমস্ত প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল 1974 সালের সমঝোতা চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 350 নম্বর ইস্তিহার লঙ্ঘন করে সিরিয়ার আরব ভূখণ্ড দখল করেছে। এ অবস্থায় এ অঞ্চলের সব দেশের উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যে কোনো আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব পালন করার কথা থাকলেও মার্কিন বাধার কারণে এ প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় দশকে পরিণত হয়েছে। ফ্রান্সে কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা অবসানের চেষ্টায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মধ্যপন্থী নেতা ফ্রাম্বোইস বায়েরো। শুক্রবার 13 ডিসেম্বর বায়েরোকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গত 4 ডিসেম্বর পার্লামেন্ট অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের ক্ষমতাচ্যুতি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছিল। এখন নতুন প্রধানমন্ত্রী ফ্রাম্বোইস বায়েরোতে দীর্ঘদিন ক্ষমতায় টিকেন সেটি নিশ্চিত করাই ম্যাক্রোর প্রধান কাজ। মিশেল বার্নিয়ে মাত্র 3 মাস প্রধানমন্ত্রী পদে টিকেছিলেন। এমপিরা তাকে 9 দিন আগে উৎখাত করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রো তার প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময় পার করেছেন। তার নিয়োগ করা বায়েরো হবেন এ বছরের 4র্থ প্রধানমন্ত্রী। বিবিসি জানায়, ম্যাক্রোর মিত্র বায়েরো দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মেয়র এবং মোডের পার্টির নেতা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার আগে দুজনের মধ্যে 2 ঘণ্টা আলোচনা হয়েছে। এলিসি প্রাসাদের ম্যাক্রোর সঙ্গে আলোচনা হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ম্যাক্রো বৃহস্পতিবারই 12 ডিসেম্বর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন বলে আশা করা হয়েছিল, কিন্তু পরে তিনি তা পিছিয়ে শুক্রবার 13 ডিসেম্বর নাম ঘোষণা করেছেন। ফ্রান্সে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে 53% মানুষ সরকারের পতন চাওয়ার সময়টিতে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতা বলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাশ করিয়ে দিয়েছিলেন তার বাজেট বিল। সামরিক ঘাঁটি টিকিয়ে রাখতে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সামের SDS এর রাজনৈতিক কমিটির সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। অন্যান্য নানা ইস্যুর মধ্যে দেশটিতে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি রক্ষা করাও এ যোগাযোগের উদ্দেশ্য। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেছেন। SDS এর সঙ্গে নিজেদের যোগাযোগ গঠনমূলকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।